আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? হয়তো ভাবতেছেন আজকে কী বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনাটা আমরা সবাই জানি যে আগামীতে নির্বাচন, জাতীয় নির্বাচন হবে কি হবে না, এই উপলক্ষে অনেক আলোচনা সমালোচনা আছে, থাকবেই। এটাই তো নিয়ম এবং সিস্টেম। যাই হোক, নির্বাচন হবে কি হবে না এই বিষয়ে আসলে আমি অতটা জানি না, কারণ আমার তো জানার কথাও না। আমি রাষ্ট্রের এমন কোনো পার্সন না যে আমার জানতে হইব। তো সাধারণ জনগণ হিসাবে যতটুকু জানি, মিডিয়ার মাধ্যমে এতটুকুই নিয়ে মাঝে মাঝে সমালোচনা করি। এটা আসলে একটা অভ্যাসে পরিণত হয়ে যেতেছে, যে কারণে সমালোচনা করি আর কি। আর যাই হোক, সবচেয়ে বড় বিষয়টা হয়েছে যেটা আমরা যারা সাধারণ জনগণ, যারা ভোটার, আমরা তো ভোট দেওয়ার অধিকার রাখি এবং নিজের পছন্দ অনুযায়ী প্রার্থীকে ভোট দেই। হয়তো এই সুযোগটা আগে হয় নাই, আলহামদুলিল্লাহ আশাবাদী যদি আল্লাহ এই সুযোগটা দেন বাংলাদেশের জনগণকে, তাইলে সবাই নিজের ইচ্ছামতো প্রার্থীকে ভোটটা দিতে পারবেন। আপনি কাকে ভোট দিবেন, কাকে দিবেন না, এই বিষয়ে আসলে আমি এখানে আলোচনা করতে আসি নাই। আলোচনা করতে আসছি এইটা, যেটা হলো আপনি যাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন, উনি কে, ওনার অতীত বর্তমান সব কিছু মিলাইয়ে উনি জনগণের সাথে কতটা সম্পৃক্ত ছিলেন অতীতে। বর্তমানে তো যেমন ধরেন নির্বাচনী একটা হাওয়া বইতেছে, মোটামুটি অনেকেই দেখবেন বিভিন্ন লেবাস ধরে সামনে আসবে, বিভিন্ন নীতিকথা বলবে, হ্যাঁ, সাথে কিছু ফুলাফান থাকবে যে আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, আমার ভাই বাটি বাংলার অহংকার, রাজপথের লড়াকু সৈনিক, এই সেই হ্যাং স্যাং আবিজাবি অনেক কিছু ডায়লগ দিব। তো ভুলের ঊর্ধ্বে আসলে কেউ না, আমরা তো ভুলের ঊর্ধ্বে না। ছোটোবেলায় অনেকের ভুল থাকে, যেমন ধরেন আমরা ছোটোবেলায় কী করছি, পাশের বাড়ির আম গাছে ডিল মারছি, অন্যের বাড়ির এই যে সুপারি গাছের সুপারি পারছি, এরকম হয় না? পেয়ারা চুরি করছি, এরকম তো হয়। এই বিষয়গুলো আসলে এই এখনকার যে মানে যারা রাষ্ট্র চুরির বলে, রাষ্ট্র আবার কীভাবে চুরি হয় অনেকে বলতে পারেন। আসলে রাষ্ট্রের যেহেতু সম্পত্তি, এটা যেহেতু চুরি হয়ে যায়, তাইলে এটা তো রাষ্ট্রই চুরি বলে আমার দৃষ্টিকোণ থেকে আর কি। আচ্ছা, যাই হোক, তো আমরা যাকে প্রতিনিধি নির্বাচন করবো, এই ব্যক্তির কোয়ালিটি কি, হ্যাঁ, অতীতে কী ছিল, মানে তার ক্যারেক্টার কী ছিল, বা বর্তমানে উনি কতটা জনগণের সাথে সুসম্পর্ক আছে, সব কিছু মিলাইই আমরা প্রতিনিধি নির্বাচন করবো। এইটাই আমাদের চিন্তাভাবনা, তাই না? যাই হোক, আমি একজন ভোটার, বাংলাদেশের নাগরিক, সংবিধান অনুযায়ী আমি জাতীয় কোনো রাজনীতির সাথে জড়িত না। অতীতে অনেকবার বলছি, এখনও বলতেছি, আমি কোনো জাতীয় রাজনীতির সাথে জড়িত না। হ্যাঁ, সমালোচনা করি, হয়তো আপনারা এক সময় ভাববেন যে আমি দেখা যায় এই দলের দেখা যায় পোস্ট করি। আসলে ভালো কাজগুলো যেগুলো আছে এগুলো নিয়ে আমি একটু মানে বাহুবাগ দেই, আর মন্দ কাজ নিয়ে একটু
নেতিবাচক সমালোচনা করি, এটাই সত্য। তো এর মানে আমি যে কারো পক্ষে দালালি করি বা কোনো দলের সদস্য হয়ে গেছি এই না। আমি মনে করি যে আমি একজন অতি সাধারণ মানুষ। বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের রাজনীতির যে অবস্থা, মানে বেশিরভাগই আমি দেখি মানে বিভিন্ন মন্দ কাজের সাথে জড়িত, যার কারণে আমার রাজনীতিটা, জাতীয় রাজনীতিটা আমার কাছে ব্যক্তিগতভাবে আমি মনে করি না যে ঠিক আছে। এর জন্য আর কি আমি জাতীয় রাজনীতির সাথে সংযুক্ত না। তো যে কারণে আমি ভবিষ্যতে করবো কি না করবো এটা আসলে জানি না। যদি এরকম কোনো ভালো দল পাই, হ্যাঁ, আমি মনে করি যে না, এরা প্রকৃতপক্ষে মানে বাংলাদেশ প্রেমী, মানে বাংলাদেশের জন্য এরা নিজের জান মাল দিয়ে বাংলাদেশের জন্য কাজ করবে, ইসলামকে 100% সুরক্ষিত রাখবে, অন্যান্য সব ধর্মের জাতিগোষ্ঠীকে 100% নিরাপত্তা দিবে। আমি এই দলকেই হয়তো সাপোর্ট দিব এবং জাতীয় রাজনীতির সাথে জড়িত হইতে পারি তখন। এটা হলো পরবর্তীতে চিন্তা। এর মানে এই না যে মানে আমি যা কিছু বলছি সবগুলাই কারো শিখানো। দুঃখিত, আসলে মাঝে মাঝে ভিডিওর অনেক কিছু আছে, আপনারা ভাবেন হয়তো কাট করি, আসলে এরকম না বিষয়টা। দোকান তো, যার জন্য মাঝে মাঝে ক্রেতারা আসে, ভিডিওটা স্টপ দিতে হয়। আচ্ছা, যাই হোক, এর জন্য দুঃখিত। ভিডিওটাও লম্বা হয়ে যেতেছে। আমি জানি অনেকেই আমার ভিডিও পছন্দ করতে পারেন বা কেউ পছন্দ করতে পারেন একটু লম্বা হওয়ার কারণে, অনেকেই নাই দেখেন। তো যাই হোক, আসলে কিন্তু আমি যে একটা আছে ভিউ ব্যবসা করার জন্য বা আমি ভাইরাল হইম এই দান্দায় আমার ভিডিও করা, সত্যিকার অর্থে এইরকম না। আর আমার পোস্টগুলো দেখলে বুঝতে পারবেন আমি এরকম কোনো চিন্তাভাবনা নিয়ে কোনো সময় ফেসবুকে লেখালেখি করি না। অতীতে অনেক সময় ফেসবুক নিয়ে অনেক সমস্যার সম্মুখীন হয়েছি, বর্তমানেও হই না যেমন না। কিন্তু গত কয়েকদিন আগেও আমার ফেসবুক আইডিটা টোটাল বন্ধ করে দিয়েছিল শর্ত সাপেক্ষে, আবার খুলে দিছে। বিভিন্ন পোস্ট ছিল গুরুত্বপূর্ণ, এগুলো আবার রিমুভ দিয়ে আবার রিটার্ন দিছে। আর যাই হোক, তো অনেক শব্দ আছে যা ফেসবুক নীতিমালার ভিতরে পড়ে উচ্চারণ করতে পারি না। অনেকগুলো আছে যা আসলে সামাজিকভাবেও নিজের অনেকটা মানে সমালোচনার মুখে ফেলে দিবে, এর জন্য অনেক শব্দ উচ্চারণ করি না। একটু সহজ ভাষায় আসলে ফেসবুকে মাঝে মাঝে কথা বলি। তো জানি না আসলে আমার চিন্তা ভাবনা আর সত্যিকার অর্থে যেটা মানে আমার মনে হয় যে বাংলাদেশটা এখনও আলহামদুলিল্লাহ এতটা অধঃপতনে যায় নাই যে দেশটা ধ্বংসের পথে। ক্ষতি হয়েছে, উদাহরণস্বরূপ যদি বলি, যেমন ধরেন আপনার পরিবারের একটা সদস্য একটা দুর্ঘটনায় মানে প্রচুর পরিমাণে সে আহত হয়ে গেছে, বা যেমন ধরেন মৃত্যুসজ্জায়, আপনি কি করবেন? ভালো একটা ডাক্তার, ভালো একটা মেডিকেলে নিয়ে যাবেন। ভালো মেডিসিন দ্বারা যতদিন যেভাবে শ্রম, ঘাম, অর্থ আল্লাহর কাছে প্রার্থনা করে আপনার পরিবারের সবাই মিলে শ্রম দিয়ে আপনার পরিবারের সদস্যটাকে সুস্থ করে
সুস্থ করে বাড়িতে নিয়ে আসবেন। এটাই সবার কাম্য নাকি? তো ঠিক এমনই আমাদের বাংলাদেশটাও ধরেন আহত হয়ে গেছে, আক্রান্ত হয়ে গেছিল। তো বাংলাদেশের নাগরিক মালিক বলেন যেটাকে, সবাই তো আমরা নাকি? এখানে কোনো মতভেদ নাই যে অমুক অমুক ধর্মের এ বাংলাদেশের মালিকানায় পড়ে না, বা অমুক রাজনীতির সাথে জড়িত, ওকে বাংলাদেশে রাখা যাবে না। আসলে বাংলাদেশ কারো পৈতৃক সম্পত্তি না যে কেউ বললেই চলে যাবে, কেউ মানবে না যে ওই দেশে থাকুক, এরকম না। যদি বাংলাদেশে কেউ কোনো রাষ্ট্রীয় ষড়যন্ত্র করে, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, অপকর্মের সাথে জড়িত থাকে, রাষ্ট্রদ্রোহী কোনো কাজের সাথে জড়িত থাকে, তাকে রাষ্ট্র সর্বোচ্চ সাজা দিবে এবং বিচারের মুখাপেক্ষি করবে। এইটাই হলো আইনি বিষয়। তো কারো একক ক্ষমতা না, কোনো দলের একক ক্ষমতা না যে কাউকে দেশ থেকে বের করে দিবে, স্লোগান দিবে যে অমুকের তাই নাই আমার সোনার বাংলায়। এইটা আসলে বলা যাবে না। তো রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই। এই ডাইলগটা আসলে অধিকাংশ রাজনীতিবিদরাই দেয়। আচ্ছা ভাই, রাজনীতিতে যদি শেষ কথা না থাকে তাহলে আপনাদের জনগণ কেন বিশ্বাস করব? কোন কারণে বিশ্বাস করব? আপনি ধরেন নির্বাচনের প্রার্থী, আপনি এসে বললেন জনগণের ভোট নেওয়ার জন্য যে জনগণ, আমি যদি নির্বাচিত হই আপনাদের বাড়ি দিব, ঘর দিব, অন্ন বস্ত্র চিকিৎসা বাসস্থান সব কিছু দিব নাকি? বইলে সবগুলা ভোট নিয়ে গেলেন আমাদের, আপনি নির্বাচিত হইলেন। তখন আপনি ঢাকায় এমপি বরাদ্দ যে প্লাটগুলা থাকে এইগুলাতে বসে আপনি এসির তলে বসে বসে আপনি আরামায়েশে জিন্দিগানি করবেন। আর আমাদের আসনের জনগণ যারা আপনার ভোট দিছিল এরা সবাই বিভিন্ন সমস্যার সম্মুখীন হবে। প্রতিনিধিগঞ্জে আপনি হইলেন, আপনার কোনো খবর নাই। কারণ ওই যে আগে ডাইলগ দিছেন যে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই। বিষয়টা সত্যি সত্যি যদি এরকম হয় তাইলে দয়া করে আপনারা ভোটের জন্য আসবেন না। আর ভোট ব্যাংক বাড়ানোর জন্য লেবাস যাটাকে বলে, যেমন ধরেন লেবাস তো বুঝাইতে চাইতেছি, আপনারা বুঝতেই পারেন যে মাথায় টুপি, ভালো পাঞ্জাবি, মানে একজন সহি ধার্মিক টাইপের একজন লোক যেভাবে মানে পোশাক আশাক পরে থাকে, এরকম বেশ ধরে আইলেন বুটের জন্য। বুট গেলে পরে আপনি অন্যান্য কালচারের সিস্টেম চললেন। এটা আসলে একটা পুরো বাউতাবাজি। এই বাউতাবাজি দয়া করে করবেন না। আর রাজনীতি করার যদি ইচ্ছা থাকে, ভালো রাজনীতি করার ইচ্ছা থাকে, আসেন। আমি মনে করি যে বাংলাদেশের মানুষ আলহামদুলিল্লাহ অনেকটা সচেতন, অনেকটা। যদি সচেতন না হইতো 71 থেকে শুরু করে এখন অবধি বাংলাদেশ টিকে থাকতো না। তো লেবাস পরিবর্তন করেন, ভালো রাজনীতি করেন, জনগণের জন্য কাজ করেন, জনগণই আপনাকে নির্বাচিত করবে। আর ইসলামের নামে রাজনীতি, ইসলামের নামে রাজনীতি করে ইসলামকে বিতর্কিত করা কোনো দলের কাম্য না। এই কথাটা মনে রাখবেন। ইসলাম এবং রাজনীতি
একত্র করবেন না। একত্র করবেন না কেন? মানে ভালো আর মন্দ মিলিয়ে একত্রিত করবেন না। ভালোকে ভালোর দিক দিয়ে রাখবেন, মন্দকে মন্দের দিক দিয়ে রাখবেন। ইসলামেও রাজনীতি আছে, হয়তো এতটা আমি জানি না, অনেক আলিম ওলামার কাছ থেকে শুনছি ইসলামেও রাজনীতি আসে। তো ইসলামিক আদর্শে রাজনীতি করা আসলে আমার মনে হয় না যে আমরা বাংলাদেশে দু একটা দল পাওয়া যাবে কি না একমাত্র আল্লাহ ভালো জানেন, আমার মনে হয় না। আর সবচেয়ে বড় কথা হয়েছে যেটা, ইসলামিক দলের নামে যে দলগুলা রাজনীতি করেন, আপনারা জাতির স্বার্থে, বাংলাদেশের উন্নয়নের স্বার্থে, বাংলাদেশটাকে উন্নয়নশীল রাষ্ট্র গড়ার লক্ষ্যে আপনারা সব ইসলামিক দলগুলা একই ঐক্য করেন, আলহামদুলিল্লাহ আপনাদেরও ভালো অবস্থান হবে। আর কে কোন আকীদা নিয়ে জান্নাতে যাবে জাহান্নামে যাবে এসব বলার অধিকার আসলে ইসলামিক দলগুলারও নাই, অনেকের ব্যক্তিগতভাবে তো নাই। কারণ আমি কোন আকীদা নিয়ে আমি জাহান্নামে যাবো জান্নাতে যাবো, এটা একমাত্র আল্লাহ ভালো জানেন, এবং আমার কর্মফলেই আমি এর প্রতিফলন পাবো। নাকি স্টেজে হইছে একজন আরেকজন ইসলামিক দলের বিরুদ্ধে এত লম্বা হিস্টোরি বলতেই থাকেন, অন্য দল আইসা রাজনৈতিক দলগুলা অন্য আরেক রাজনৈতিক দলের এত লম্বা সমালোচনা করেন। এই প্রতিহিংসা রাজনীতির থেকে বের হতে হবে যদি আমাদের বাংলাদেশের ভালো চান, মঙ্গল চান, জনগণের ভালো চান, এগুলো বাদ দিতে হইব। আর সবশেষে একটা কথা বলি, ইসলামিক দলগুলো আসলে একত্রিত না হওয়ার বেশিরভাগ সমস্যাই হইল ইসলামিক দলগুলার প্রধানদের, যারা বিচার মানে তালগাছ ওনাদের। এই মনোভাব নিয়ে আপনি রাষ্ট্রের কল্যাণ করবেন, জনগণের কল্যাণ করবেন, এটা কি সম্ভব? সম্ভব না। ইসলামের স্বার্থে আপনি 100% ছাড় দিতে হইব। দ্বিতীয়ত হলো দেশের স্বার্থে আপনি 100% ছাড় দিতে হইব। আপনাকে কয় সিট দেওয়া হইল, আপনি কয় সিটে মনোনীত হইলেন, এটা চিন্তা ভাবনা করে পারবেন না। একটা সিটও যদি পান আলহামদুলিল্লাহ বলে দেশ রক্ষায় ঐক্য করেন। আমার বিশ্বাস বাংলাদেশের মানুষ ইসলামিক দলগুলাকে মানে সর্বোচ্চ একটা সম্মাননা দেখাইব। শুধু একটা স্বার্থ আপনাদের বাদ দিতে হইব, তা বিচার মানি তালগাছ আমার, এইটা হবে না। ইসলাম কায়েমে বলতে অন্য ধর্মের উপরে জোর করে ইসলাম কায়েম করুন, এটা না বিষয়। মানে আমরা ইসলামে যা যা আদেশ আছে, নিষেধ আছে, এই মোতাবেক মানে জনগণের কোনটা ভালো হয় কোনটা মন্দ হয় সবগুলা মিলেই ইসলামের কোনো যাতে সমস্যা না হয় এবং অন্য ধর্মেরও যাতে কোনো সমস্যা না হয়, সবগুলা মিলিয়েই বাংলাদেশটাকে পরিচালিত করতে হইব। এই চিন্তাভাবনায় আপনারা ঐক্য করেন, ইনশাল্লাহ আপনাদের রেজাল্ট ইনশাল্লাহ ভালো আসবে। জাতির স্বার্থে ঐক্য হন। এই যে বিভিন্ন মহলে সমালোচনা করে, বিশেষ করে আপনাদের অসংখ্য আলেমরাই ওনারা বলেন যে আসলে ইসলামিক দলগুলা একত্রিত না হওয়ার 80% কারণ হলো ইসলামিক দলগুলার প্রধানরা। আসলে আমি ছোটো হয়ে এই কথা বলতে চাই না, আমি আলিমুল আমাদের অসংখ্য সম্মান করি এবং যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখছেন ঠিক এতদিন পর্যন্ত করব।
যেহেতু আমি মুসলিম, মনে প্রাণে বিশ্বাস করি আল্লাহ রাসূলের ওয়ারিসান হিসাবে দুনিয়ায় আলিম উলামারা এসেছেন এবং ইসলামকে পরিচালনা করবেন ভালোভাবে। আসলে অনেক কিছু তালগুল ফাঁকাইলেই কথা বলতে গে। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।